59টা টুকরো করা হয়েছে, কনফার্ম করেছে পোস্টমর্টম রিপোর্ট। ফ্রিজ এবং ট্রলি ব্যাগে রাখা হয়েছিল বড় বড় মাংসের চাই, মেঝেতে ছড়িয়েছিল চাপ চাপ রক্ত এবং তাকে ঘিরে ভন ভন করছিল মাছি, আর চারিদিকে ছড়িয়ে পড়েছিল পচা গন্ধ। পুরো পিলে চমকে ওঠার মতো কাণ্ড, তাই না? কি হয়েছিল সেই দিন মহালক্ষ্মীর সাথে? আমরা সবাই দেখছি যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার এখন যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। মানে আপনি যেদিকেই তাকাবেন, বুড়ো বাচ্চা যেই হোক না কেন, তারা মেনলি বাচ্চারা আন্ডার এজ বয়সে একের বেশি সম্পর্কে লিপ্ত হচ্ছে, কখনো প্রেমের বেশি সম্পর্ক করে ফেলছে, এবং অ্যাডাল্টরা একের অধিক প্রেমিক বা প্রেমিকাকে সাথে রাখাকে মনে করছে ফ্যাশন। কেউ কেউ বিবাহিত হওয়া সত্ত্বেও একের বেশি সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। আর এই বারবার যখন সম্পর্কে জড়িয়ে পড়াটা একটা মানসিক ডিসঅর্ডারের আকার ধারণ করে, তখনই ঘটে যায় এই ধরনের মর্মান্তিক ঘটনা, ঠিক যেমনটা হয়েছিল মহালক্ষ্মীর সাথে। বছর 29-এর এই মহালক্ষ্মী এমন ঘটনায় জড়িয়ে পড়েছিল, কারণ তিনি একের পর এক বারবার সম্পর্কে জড়িয়ে পড়ে, আর শেষ পর্যন্ত এই কারণেই তাকে নৃশংসভাবে প্রাণ হারাতে হয়। এই 29 বছর বয়সী মহালক্ষ্মীর টুকরো টুকরো দেহ পাওয়া যায় তারই রেন্টেড অ্যাপার্টমেন্ট, যেটা ব্যাঙ্গালোরের ভাল্লিকাভাল এলাকায় আছে। এবং তার প্রতিবেশীরা, অর্থাৎ তার ফ্ল্যাটের প্রতিবেশীরা তার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রথমেই ইনফর্ম করে মহালক্ষ্মীর ভাই হুকুম সিংকে। এমনটা জানা যাচ্ছে যে মহালক্ষ্মী যখন এই ফ্ল্যাটটা কিনেছিল, মানে প্রায় 5 মাস আগে, হুকুম সিং এবং তার ওয়াইফ সহ তারা 3 জন সেই ফ্ল্যাটে থাকতেন। এবং 2 সপ্তাহ মতো হুকুম সিং তার মানে ওয়াইফের সাথে সেখানে ছিলেন, এবং তার কিছুদিন পর হুকুম সিং এর সাথে মহালক্ষ্মীর বিভিন্ন তর্ক বিতর্ক হওয়াতে হুকুম সিং তার বউকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। এবং সেই ফ্ল্যাট থেকেই পাওয়া যায় এই মহালক্ষ্মীর খণ্ড বিখণ্ড দেহ। এবং এই হুকুম সিং এর কাছে ফোন আসার পরই হুকুম সিং তৎক্ষণাৎ ফোন করে খবর দেন তাদের বড় বোন লক্ষ্মীকে। লক্ষ্মী তখন তাদের পরিবারের সকলকে এই খবর জানানো মাত্রই মহালক্ষ্মীর মা মীনা দেবী অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তার কারণ তিনি গত 2 সপ্তাহ ধরে মহালক্ষ্মীকে ফোনে পাচ্ছিলেন না। যখনই ফোন করছিলেন তিনি শুনতে পাচ্ছিলেন হয় সুইচ অফ, না হলে ফোন নট রিচেবল। এবং সেই অবস্থার ব্যতিক্রম কিন্তু তখনও হলো না। তখনও তিনি মহালক্ষ্মীকে ফোন করার চেষ্টা করলেন এবং ফোন পেলেন সুইচ অফ। ফলে তিনি আরো চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তৎক্ষণাৎ সেখান থেকে ভাল্লিকাভালে রওনা দেওয়ার। কিন্তু তখন অনেকটা রাত হয়ে গেছিল, আর তাছাড়াও ভাল্লিকাভাল থেকে তাদের বাড়ির দূরত্ব কিন্তু অনেকটাই বেশি। সেই কারণে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন পরদিন ভোর রওনা দেওয়ার। এবং সেই মতো যখন তারা পরদিন সকালবেলা, অর্থাৎ 21 সেপ্টেম্বরে ভাল্লিকাভালে মহালক্ষ্মীর G+3 অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখলেন যে প্রতিবেশীরা কেউ মিথ্যা বলেননি। সত্যি সত্যি মহালক্ষ্মীর ফ্ল্যাটের থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যা আশেপাশের ফ্ল্যাট থেকেও পাওয়া যাচ্ছিল। তারা পৌঁছেই দেখেন যে মহালক্ষ্মীর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, লক করা। তারা কোনো মতে প্রতিবেশীদের কাছ থেকে একটা স্পেয়ার চাবি জোগাড় করে দরজা খুলে ভিতরে ঢুকলেন। আর ভিতরে ঢুকেই মীনা দেবী প্রথমেই চমকে উঠলেন, তার কারণ মহালক্ষ্মীর ঘর ছিল সম্পূর্ণ অগোছালো। মেঝেতে পড়েছিল জামা, ব্যাগ, জুতো, এমনকি জলের বোতল, আর তার সাথে ছিল আরো একটা ট্রলিও। কিছুটা এগাতেই মীনা দেবী চমকে উঠলেন, দেখলেন ফ্রিজের সামনে মেঝেতে ছড়িয়ে রয়েছে চাপ চাপ রক্ত, আর তা ঘিরে ভন ভন করছে মাছি। এবং মীনা দেবী সন্দেহ হওয়াতে তিনি ফ্রিজটি খুললেন। ফ্রিজ খুলে মীনা দেবী পিলে চমকে উঠলো এবং তিনি আর্তনাদ করে বাইরে বেরিয়ে গিয়ে ইমরানকে ইনফর্ম করলেন। ইমরান হলেন মহালক্ষ্মীর বড় বোন লক্ষ্মীর হাজবেন্ড। ইমরান মীনা দেবীর কথা মতো ঘরে এসে ফ্রিজ খুলে ইমরানও ভয়ে আটকে উঠলেন, কারণ ফ্রিজ খুলে তিনি দেখতে পেলেন ফ্রিজের ভিতর থরে থরে রাখা রয়েছে মাংসের চাই, আর মেঝেতে চাপ চাপ রক্ত এবং মাছি ভ্যান ভ্যান করছে। ইমরান ভয়ে চমকে উঠে তৎক্ষণাৎ ব্যাঙ্গালোর পুলিশকে ইনফর্ম করলেন। কে এই মহালক্ষ্মী? মহালক্ষ্মী আমার আপনার মতোই একজন সাধারণ মানুষ। মহালক্ষ্মী জন্মেছে ব্যাঙ্গালোর শহরেই। তার কারণ ঠিক 35 বছর আগে মহালক্ষ্মীর মা মীনা দেবী এবং বাবা চরণ সিং নেপালের টিকাপুর থেকে পাত্তারি গুটিয়ে ভালো জীবনের জন্য পাকাপাকি ভাবে বাস করতে ব্যাঙ্গালোর চলে আসেন। আর সেখানেই 4 ভাই বোন সহ মহালক্ষ্মী বড় হয়ে ওঠেন। এবং অ্যাজ ইউজুয়াল বড় হওয়ার পর তিনি প্রেম করেন হেমন্ত দাসের সাথে এবং তার সাথেই বিয়ে করেন। হেমন্ত পেশায় একজন বিজনেসম্যান। তার ব্যাঙ্গালোরের নীলামঙ্গলমে একটি মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আছে। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান হয়। বেশ সন্তান এবং স্বামী সহ সুখে সংসার করছিলেন মহালক্ষ্মী। কিন্তু এই সুখ তার কপালে চিরস্থায়ী হলো না। তার কারণ
মহালক্ষ্মী একের পর এক রিলেশনশিপে জড়িয়ে পড়ার স্বভাব, এবং তা কিন্তু মোটেও অজানা ছিল না হেমন্তের। সেই কারণেই হেমন্ত এবং মহালক্ষ্মীর সম্পর্ক দিনের পর দিন তিক্ত হতে শুরু করেছিল, এবং তিক্ততা এতটাই তীব্র পর্যায়ে পৌঁছে যায় যে তারা 9 মাস আগে সিদ্ধান্ত নেয় সেপারেট হওয়ার, এবং তারা সেপারেট হয়ে আলাদা থাকতে শুরু করে। এবং ঠিক সেই কারণেই 5 মাস আগে মহালক্ষ্মী বাল্লিকাওয়ালের এই ফ্ল্যাটটি ভাড়া নেন এবং তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। মহালক্ষ্মী পেশায় একজন সেলসউইম্যান। ব্যাঙ্গালোরের একটি পপুলার শপিং মলে, মালেশ্বরমের একটি পপুলার শপিং মলে তিনি সেলস উইমেনের পদে কাজ করতেন, এবং সেই শপিং মলেরই সেম স্টোরে ম্যানেজারের পদে কাজ করতেন মুক্তি রঞ্জন রয়, যার সাথে পরবর্তীকালে মহালক্ষ্মী অনেক ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং এই মুক্তি রঞ্জন রয় হলো মহালক্ষ্মী মার্ডার কেসের ব্যাঙ্গালোর পুলিশের প্রাইম সাসপেক্ট। একটা মেয়ে থাকার দরুন মহালক্ষ্মী মাসে একবার হেমন্তের মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে নীলামঙ্গলমে আসতেন মেয়ের সাথে দেখা করার জন্য। সেই মতো গত মাস অর্থাৎ অগস্টেও মহালক্ষ্মী এসেছিলেন তার মেয়ের সাথে দেখা করতে হেমন্তের দোকানে। তাই হেমন্ত গত 25 দিন আগে শেষবারের মতো মহালক্ষ্মীকে দেখেছিলেন। মাঝে তিনিও মহালক্ষ্মীকে কল করার চেষ্টা করেননি, কারণ আগেই বলেছি তাদের মধ্যে সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছিল। এমনটা জানা যাচ্ছে যে 2 বছর আগে মহালক্ষ্মী হেমন্তের এগেইনস্টে পুলিশের কাছে রিপোর্ট করেছিলেন ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জ দিয়ে, এবং পাল্টা হেমন্ত পুলিশের কাছে রিপোর্ট করেন আশরাফের বিরুদ্ধে। আশরাফ মহালক্ষ্মীর লাভার, যার সাথে মহালক্ষ্মীর এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার চলছিল, এবং হেমন্ত আশরাফ আর মহালক্ষ্মীর সম্পর্কের ব্যাপারে পুরোটাই জানতেন, আর তাই তিনি বারবার মহালক্ষ্মীকে সাবধান করেছিলেন আশরাফের ব্যাপারে। শুধু হেমন্ত নয়, মহালক্ষ্মীর পুরো পরিবারও মনে করছেন যে এই ঘটনার সাথে আশরাফ সহ মহালক্ষ্মীর অন্যান্য অফিস কলিগ যারা হলেন মুক্তি, সুশোধর এবং সুনীল, এরা সবাই যুক্ত। আশরাফ কিন্তু বেসিক্যালি উত্তরাখণ্ডের, তিনিও অন্য সবার মতো কর্মসংস্থানের খোঁজে ব্যাঙ্গালোরে এসেছিলেন, এবং সেখানেই তিনি একটি সেলুনে কাজ করতেন। আর সেখান থেকেই মহালক্ষ্মীর সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক শুরু হয়। এবং যেমনটা বললাম, হেমন্ত যেহেতু পুরোটা প্রথম থেকেই জানতেন তাদের সম্পর্কের কথা, সেহেতু মহালক্ষ্মীর মৃত্যু সংবাদ পাওয়ার পর কিন্তু হেমন্তের সন্দেহ পুরোটা উড়ে গিয়ে পড়েছিল আশরাফের ওপর। কিন্তু হেমন্ত হয়তো এটা জানতেন না যে তলে তলে মহালক্ষ্মী আরো আরেকজনের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন, এবং যার সাথে সম্পর্ক চালাচ্ছেন তিনি আর কেউ নন, তিনি মহালক্ষ্মীর স্টোরের ম্যানেজার মুক্তি রঞ্জন রয়, যিনি হলেন ব্যাঙ্গালোর পুলিশের প্রাইম সাসপেক্ট। কিন্তু এই ব্যাঙ্গালোর পুলিশ যখন প্লেস অফ অকারেন্স ভালো করে খতিয়ে দেখেন এবং মহালক্ষ্মীর মায়ের কাছ থেকে এফআইআর নেন, তারপর যখন এই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন, তখন মহালক্ষ্মীর কল রেকর্ড চেক করে পুলিশ জানতে পারেন যে মহালক্ষ্মীর সাথে মুক্তি রঞ্জন রয়ের ফ্রিকুয়েন্টলি কনভারসেশন হয়েছে, এবং সেই কল রেকর্ড চেক করার পরই পুলিশ হাজির হয় তাদের কর্মস্থলে, এবং কর্মস্থলে গিয়ে তারা জানতে পারেন যে মহালক্ষ্মী এবং মুক্তি দুজনেই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কাজে আসেননি। কর্তৃপক্ষ মানে অফিস কর্তৃপক্ষ ফ্রিকুয়েন্টলি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা পারেননি, কারণ তাদের ফোন সুইচ অফ আসছে। এবং তখনই ব্যাঙ্গালোর পুলিশের সন্দেহ আরো জোরালো হয়, এবং তারা মুক্তির সম্বন্ধে জোর কদমে খোঁজ খবর নিতে শুরু করলে তারা মুক্তির পরিচিত মহল থেকে জানতে পারেন যে মুক্তি গত 15-20 দিন ধরে বেপাত্তা, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এবং সেই সময় তারা মুক্তির ভাইকে জেরা করা শুরু করলে মুক্তির ভাই তাদের জানান যে মাত্র 1 দিন আগে মুক্তির ভাইকে এসে বলেছেন যে তিনি মহালক্ষ্মীকে হত্যা করেছেন, এবং সেই কারণে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তিনি ওড়িশা পালিয়ে যাচ্ছেন। এবং এই খবর পাওয়া মাত্রই ব্যাঙ্গালোর পুলিশ কি করলো, ব্যাঙ্গালোর পুলিশ ওড়িশা পুলিশকে ইনফর্ম করলো মুক্তির খোঁজ খবর নেওয়ার জন্য। আর ঠিক এরকম একটা সময় ব্যাঙ্গালোরের হোম মিনিস্ট্রি থেকে জানানো হলো তারা পুলিশের একটা স্পেশাল টিম ওড়িশাতে পাঠাচ্ছেন মুক্তির ইনভেস্টিগেশন করতে। এবং এইরকম সময় ওড়িশা পুলিশ ব্যাঙ্গালোর পুলিশকে জানায় যে মুক্তি, যে কিনা প্রাইম সাসপেক্ট এই কেসের, করেছে। এবং খবর পাওয়া মাত্র ব্যাঙ্গালোর পুলিশ ওড়িশা পৌঁছালে তারা জানতে পারে যে সত্যি মুক্তি। তারা স্থানীয় বাসিন্দাদের থেকে খোঁজ খবর নিয়ে জানে গত 24শে সেপ্টেম্বর মুক্তি তার গ্রামের বাড়িতে সকালে এসে পৌঁছায়, সেখানেই তিনি সারাদিন ছিলেন, এবং 25শে সেপ্টেম্বর ভোরবেলা তিনি স্কুটি নিয়ে বেরিয়ে যান শহরের উদ্দেশ্যে। এবং তারপর ঝুলন্ত অবস্থায় মুক্তির মৃতদেহ উদ্ধার করা হয় কুলেইপাড়া গ্রাম থেকে, এবং তার সাথে আরো জিনিস পাওয়া যায়, যেমন সুইসাইড নোট, ল্যাপটপ, ব্যাগ, মোবাইল এবং আরো অন্যান্য জিনিসপত্র। মুক্তি নোটে কনফেশন করে গেছেন, তিনি জানিয়েছেন যে মহালক্ষ্মীর সাথে তার ঝগড়া চলছিল। তিনি জানতে পেরে গেছিলেন যে মহালক্ষ্মীর আরো একটা রিলেশনশিপ চলছে,
এবং সেই কারণে তিনি মহালক্ষ্মীকে বিয়ের প্রস্তাব দিলে মহালক্ষ্মী কিন্তু যথারীতি না বলে দেন, এবং তখন তাদের মধ্যে হিটেড আর্গুমেন্ট শুরু হয়ে যায়, এবং সেরকমই একটা মুহূর্তে উত্তেজনার বশে মুক্তি ভারী কিছু জিনিস দিয়ে মহালক্ষ্মীকে মাথায় আঘাত করেন। কিন্তু পুলিশ আরো সাসপেক্ট করছে যে ছুরির মতো ধারালো কোনো জিনিস দিয়ে মহালক্ষ্মীর শরীরটাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, এবং তার কিছু পোর্শন রাখা হয়েছিল ফ্রিজে আর কিছু পোর্শন রাখা হয়েছিল ট্রলি ব্যাগে। এমনকি ব্যাঙ্গালোরের হাসপাতাল কর্তৃপক্ষ, যেখানে মহালক্ষ্মীর দেহ পোস্টমর্টম করা হয়েছে, তারাও জানাচ্ছেন যে গত 30 বছরে তারা এরকম ভয়ঙ্কর পোস্টমর্টম দেখেননি। পুলিশ আরো সন্দেহ করছে যে যেহেতু বল্লিকাবাল একটি জনবহুল এলাকা, মানে অনেক ক্রাউড এরিয়া, সেহেতু মুক্তি সুযোগ পাননি ট্রলি ব্যাগটিকে অন্য কোথাও রেখে আসা। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। মুক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে তার নোট থেকে। এমনকি মহালক্ষ্মীকে বিষ খাওয়ানো হয়েছিল কিনা মারার আগে তা জানতে মহালক্ষ্মীর ইন্টেস্টাইনও ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে টেস্টের জন্য। এই ঘটনার সাথে আরো যারা জড়িত ডাইরেক্টলি অর ইনডাইরেক্ট ওয়েতে, তাদের খোঁজ খবর চলছে, তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা কথা আমাদের সবাইকে এখানে ভেবে দেখতে হবে যে এই অপরাধীদের ধরপাকড় করলে বা এই অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিলেই কি সমাজ থেকে অপরাধ একেবারে নির্মূল হয়ে যাবে? না, এমনটা মোটেই নয়। তার কারণ এই অপরাধকে নষ্ট করতে গেলে আমাদের একদম গোড়া থেকে ভাবতে হবে। আচ্ছা আসুন সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে একটু ভেবে দেখা যাক। মানে বহু সাইকোলজিস্টরা বলছে যে সেই সমস্ত মানুষরাই বারবার বহুবার একই সময় একাধিক রিলেশনশিপে জড়িয়ে পড়ে যেই সব মানুষের মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি কিংবা লো সেলফ এস্টিম, মানে ওই ল্যাক অফ সেলফ এস্টিম বলে একটা জিনিস কাজ করে। আচ্ছা এই বিষয়ে জানা যাক যে কাদের মধ্যে এই ইনসিকিউরিটি বা লো সেলফ এস্টিম কাজ করতে পারে। সাইকোলজিস্টরা জানাচ্ছে, মানে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে সেই সমস্ত মানুষদের মধ্যে এই ধরনের লো সেলফ এস্টিম কাজ করে যারা কিনা ছোট থেকেই ভীষণ ইমোশনাল অ্যাবিউজ কিংবা ফিজিক্যাল অ্যাবিউজ ফেস করেছে, যারা কিনা প্যারেন্টাল নেগলেক্টিং ফেস করেছে, মানে মা বাবা সেরকম বাচ্চাকে মনোযোগ দিতেন না, সেই সমস্ত বাচ্চাদের মধ্যেই এই ধরনের সেন্স কাজ করে এবং তারাই বারবার বহু রিলেশনশিপে জড়িয়ে পড়ে, মানে মোস্ট অফ দ্য কেসেসে। তাই সবার আগে আমাদের উচিত, মানে মেনলি বাবা মাদের উচিত প্রথম পদক্ষেপ নেওয়া, বাচ্চাদের সাথে বন্ধুর মতো মেলামেশা শুরু করা, খোলা মনে কথা বলা, তাদের মনের হদিশ রাখা, যাতে একটা বাচ্চা ভয়মুক্ত ভাবে সুস্থ মনে ভাবনা চিন্তা করতে পারে। এবং জাস্ট বিশ্বাস করুন, এই একটা সামান্য ছোট্ট পদক্ষেপ কিন্তু আমাদের সকলের সন্তানদের জীবনকে, সমাজের ভবিষ্যৎকে আরো অনেক বেশি সুস্থ এবং নিরাপদ করে তুলতে পারে। আপনারা আশা করি আমার সাথে একমত হবেন, অথবা আপনাদের কোনো অন্যান্য মতামত ভাবনা চিন্তা থাকতেই পারে। জানান আপনারা কি ভাবছেন, আপনারা অন্য ধরনের কি মতামত দিচ্ছেন, প্লিজ মেনশন করুন কমেন্ট বক্সে।